2016-র গোটা প্যানেল ইতিমধ্যে বাতিল হয়েছে এবং সুপ্রিম কোর্টে কিন্তু রীতিমতন জোর সওয়াল চলছে। বিভিন্ন প্রশ্ন উঠে আসছে, যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার মধ্যে কিন্তু এসএসসির তরফ থেকে বলা হয়েছে 19,000 যোগ্য, এবং যদি 19,000 যোগ্য হয় এবং 7,000 অযোগ্য হয়, তাহলে এতদিন এসএসসি কেন এই সংখ্যাটা, এই পরিসংখ্যান বলতে পারছিল না হাইকোর্টে? আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে আছেন বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ। কেয়া, নমস্কার ক্লাউড নেটওয়ার্কে। অনেকগুলো প্রশ্নচিহ্ন কিন্তু উঠছে, যেমন এই যে 19,000 আজকে বলা হচ্ছে, তার মানে 7,000 অযোগ্য। এতদিন কেন এসএসসির তরফ থেকে হলফনামা দিয়ে বলা হয়নি? 1 নম্বর। দ্বিতীয় প্রশ্ন, যদি 7,000 অযোগ্য হয় এবং 19,000 যোগ্য হয়, তাহলে যারা 19,000 যোগ্য সেটাই বা কী করে প্রমাণ করা যাবে যে সত্যি সেই 19,000 যোগ্য? এই বিষয়টা আপনাকে প্রথমে জানিয়ে রাখি, পুরোটাই রাজ্য সরকারের, এই রাজ্যের যারা যোগ্য চাকরি প্রার্থী বা যারা রাস্তায় বসে রয়েছে তাদেরকে টুপি পরানোর এক অভিনব পন্থা। তার কারণ এই যে 19,000 এখন বলছে যোগ্য, এতদিন কি এসএসসি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিল? যখন হাইকোর্টে তিনবার মাননীয় আদালত জানতে চেয়েছেন, তখন তারা তিনবার এফিডেভিট দিয়ে তারা কিন্তু নাম নেননি, তালিকা দেননি। আজকে হঠাৎ ঘুম থেকে উঠে তাদের মনে হলো একটা, আমি সংখ্যা বলে দিই, এটা কি বাহুবলীর সিনেমা চলছে যে মেরা বচন হি মেরা শাসন হ্যায়? 19,000টা কি ভিত্তিতে বলছে? যদি 19,000 ওএমআর শিট তাদের থেকে থাকে, এতদিন তারা কেন প্রকাশ করেননি? এক। দ্বিতীয় হচ্ছে আরেকটা টেকনিক্যাল প্রশ্ন, দীপান্বিতা, এটা আমার মনে হয় দর্শকদেরও জানা দরকার। এই কিছুদিন আগে যখন মে মাসে তখন বলা হলো যে ওই নাইসার থেকে যে 30% ওএমআর পাওয়া গেছিল, সেই 30% বলা হচ্ছে যে সেগুলো সবই অযোগ্য। তাহলে বাকি 70% যেটা আছে, সেই 70%র মধ্যে যেগুলো আছে, তার মানে সেগুলো কি সবই একদম যোগ্য? এইটা কি হলফ করে বলতে পারবে এসএসসি নাকি? তারা নিজেরাও এখন জানে না, শুধুমাত্র সময় কেনার একটা পন্থা, মানুষকে বোকা বানানোর আরেকটা পন্থা, মানুষকে টুপি পরানোর পন্থা। রাজ্যের মানুষ আজকের রায়ের দিকে তাকিয়ে রয়েছেন, কারণ যারা সত্যিকারের যোগ্য, যারা সাদা খাতা জমা দেয়নি, তারা তো হাহাকার করছেন। যারা পড়াশোনা করে চাকরিটা পেয়েছেন তারা হাহাকার করছেন। তাদেরকে আজকে রাস্তায় নামানোর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং এসএসসি। এই দুটো আলাদা নয়, দুটোই সম্পৃক্ত হয়ে গেছে। যাহাই এসএসসি তাহাই তৃণমূল সরকার। তা না হলে এখন হঠাৎ করে নাকি রাজ্য সরকার বলছে এসএসসি এটার উত্তর দেবে। যখন এসএসসির চেয়ারপারসনকে বা চেয়ারপারসন হিসেবে তৃণমূলের বিধায়ককে আপনারা অ্যাপয়েন্ট করেছিলেন, মানিক ভট্টাচার্যকে, তখন মনে হয়নি? মানিক ভট্টাচার্যকে যখন দুর্নীতির অভিযোগ উঠল এবং তাকে যখন মানে তার হাজতবাস হলো, তখনও কিন্তু তাকে সরানো হয়নি, মাইন্ডেড। মাননীয় হাইকোর্টের নির্দেশের পর মানিক ভট্টাচার্যকে সরানো হয়েছিল, তৃণমূল সরকার সরায়নি। যারা এত বড় বড় ঢক্কানিনাদ গায় যে আমরা সততার প্রতিমূর্তি, আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, কেন তাহলে মানিক সরকারকে রেখেছিলেন? আসলে আজকে যেটা মাননীয় প্রধান বিচারপতি বলেছেন, সঠিক কথা বলেছেন, সিস্টেম্যাটিক ফ্রড, অর্থাৎ একদম সিস্টেম করে, একদম খুব প্ল্যান করে, চিন্তা করে, ঠান্ডা মাথায় এই পুরো চুরিটা সংগঠিত করা হয়েছে। এটা একজন মানুষের কাজ নয়, পুরোপুরি এটা সাংগঠনিকভাবে ঠান্ডা মাথায় প্ল্যান করে চুরিটা করা হয়েছে। এখানেই প্রশ্ন, একটু আগেই তুমি বললে যে সরকার বলছে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে উত্তর এসএসসি দেবে, কিন্তু এই যে সুপার নিউমেরিটিক যে পদ আলাদা করে তৈরি করা হয়েছিল, সেটা কিন্তু ক্যাবিনেট থেকেই পাশ হওয়া। তার মানে সরকার কি করে? তার সরকারও তো ইনভলভ, উত্তর তো সরকারকেও দিতে হবে। 100%, ভেরি গুড কোয়েশ্চেন। দেখো দীপান্বিতা, 8 তারিখ, মাফ করবে, গত সপ্তাহে সুপ্রিম কোর্ট যে হাইকোর্টের পুরো রায়টাকেই কিন্তু তারা বহাল রেখেছে, শুধুমাত্র একটা পয়েন্টে ওরা স্টে রেখেছিল, যেটা নিয়ে এত আলোচনা হচ্ছে, সেটা কি 8 নম্বর পয়েন্ট। 8 নম্বর পয়েন্টে কি আছে? 8 নম্বর পয়েন্টে আছে যে যারা এই সুপার নিউমেরারি পোস্টটার সুপারিশ করেছে এবং তাদের সেই সুপারিশে শিলমোহর দিয়েছে, অর্থাৎ মমতা ব্যানার্জির ক্যাবিনেট,
তাদেরকে যাতে সিবিআই জেরা করতে পারে, কারণ তাদের কি এমন দায় ছিল যে এই সুপার নিউমারারি পদকে তাদের মান্যতা দিতে হবে। এই সুপার নিউমারারি পদে যারা চাকরি পাওয়ার কথা তারা হচ্ছেন সেই সাদা খাতা জমা দেওয়া, তারা হচ্ছেন সেই তৃণমূল বিধায়ক উষারানী মণ্ডলের মেয়ে বিনীতা মণ্ডল বা ওই জয়দেব হালদারের ছেলে বিজয় হালদারের মতন লোকজন। এরা সব তৃণমূলের বিধায়ক, তার ছেলে, কারোর মেয়ে, কোথাও তৃণমূলের কাউন্সিলর, কোথাও কাউন্সিলরের পরিবার, কোথাও ওই লটারি মণ্ডলের মেয়ে বা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারী। এদের মতন চাকরি পেয়েছে ব্যাকডোর দিয়ে। এদের মতন মানুষদেরকে মান্যতা দেওয়ার জন্যই সুপার নিউমারারি পদটা তৈরি করা হয়েছে। এবং মানে চুরিকে বৈধতা দেওয়া হয়েছে। কারা বৈধতা দিচ্ছে? মমতা ব্যানার্জির ক্যাবিনেট। মমতা ব্যানার্জিকে দায় নিতেই হবে, উনি কোনো মতে দায় এড়াতে পারবেন না এটাতে, কারণ তার ক্যাবিনেট বসে সেটাকে অ্যাপ্রুভাল দিয়েছে প্রথম। দ্বিতীয় কথা খুব ইন্টারেস্টিং, যেটা সুপার নিউমারারি নিয়ে কথা হচ্ছে। আচ্ছা, এই যে এই এসএসসির, আমি একটু আগে যেটা বললাম, এসএসসি চেয়ারপারসন সে সময় কে ছিল? তৃণমূল সরকারের একজন বিধায়ক মানিক ভট্টাচার্য, যিনি এই মুহূর্তে জেলে রয়েছেন, তিনি ছিলেন এসএসসির চেয়ারপারসন। তাহলে সরকার এসএসসি পৃথক নয় তো, সম্পৃক্ত। আজকে ঠেলায় পড়ে বঙ্গা বগা কান্দেরে বললে হবে? এখন হচ্ছে বলছো যে না ও আলাদা। সে তো মমতা ব্যানার্জি কিছুদিন আগে বলেছিলেন যে আমার পরিবার কি করছে আমি জানি না, ওরা সব, ওদের সঙ্গে খালি দোল দুর্গোৎসবে দেখা হয়। অত সহজে গায়ের কাদা ঝাড়া যাবে দিদি? যাবে না। কাদা লেগেছে এবং এই দাগ আচ্ছা নেই হ্যাঁ, এটা প্রমাণ হয়। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আজ কিন্তু সুপ্রিম কোর্টের যিনি চিফ জাস্টিস তিনি একটি গুরুত্বপূর্ণ জিনিস বলেছেন যে মাথা অবধি পৌঁছতে হবে। তার গলাতেও কিন্তু সেই একই কথা যে মাথায় অবধি যেতে হবে। তিনি কিন্তু একবারও বলেননি যে তদন্ত যেভাবে চলছে চলুক, ডাকা হবে না, জেরা হবে না, না, তিনিও কিন্তু মাথার কথা বলছেন। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে যাদের চাকরি গেছে তাদের মানে, এবং যাদের ওই মার্কশিট নেই, সাদা খাতা জমা দিয়েছে বিভিন্ন ধরনের, তাদের কিন্তু ওই 12% মানে 12% যোগ করে তাদের বেতন ফেরত দিতে হবে। এই বিষয়টাতেও কিন্তু আলোকপাত করা হয়েছে। কি বলবে এই যে বেতন ফেরতের বিষয়টা, এটাকে কিভাবে দেখছো? দেখো, যারা অযোগ্য অথচ চাকরি করেছেন তারা তো জেনেই করেছেন, সজ্ঞানে করেছেন। তারা তো অজ্ঞানে করেননি, তারা জানতেন যে তারা যোগ্য নন। অথচ যোগ্যদের রাস্তায় বসিয়ে, কার্যত রাস্তায় বসিয়ে আপনারা চাকরি করে গেছেন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। সেই টাকাটা তো ব্যাংকে পুরলে হবে না, সেই টাকা তো লকারে পুরলে হবে না। মানুষের টাকা, যাদের থেকে টাকা নিয়েছো, যাদেরকে বঞ্চিত করে নিয়েছো, ফেরত দেওয়ার সময় হয়ে গেছে, তাদের ফেরত দিতে হবে। নিশ্চয়ই আমার খারাপ লাগছে, একসঙ্গে হয়তো এক লপ্তে এতগুলো টাকা দেওয়া হয়তো অসুবিধের, সেটা হয়তো পরবর্তীকালে মাননীয় আদালত হয়তো বিচার করবেন বা তিনি হয়তো বলবেন 2 কি 3টে কিস্তিতে, সেটা তাদের বিষয়, আদালতের এটা বিষয়। কিন্তু টাকা দিয়ে যারা চাকরি পেয়েছেন, টাকা দিয়ে চাকরি পেয়ে যে রোজগার করেছেন, সেই টাকাটাও তো, যদি তার চাকরিটা অবৈধ হয় তাহলে তাদের রোজগারটাও তো অবৈধ। এবার আপনি বলতে পারেন যে তারা শ্রম দিয়েছেন, এটা আমি শুনছি বিভিন্ন মহল থেকে, তৃণমূলের সব ওই চাংড়া ফুচকেগুলো বলছে শ্রম দিয়েছে। আরে শ্রমটা তো তারা পয়সা বিনিময়ে দিয়েছে, তারা তো পয়সা দিয়ে সে শ্রমটা দিতে চেয়েছে। তাদের তো চাকরি করে, তাদের মানে ইন্টারভিউ দিয়ে পুরো সঠিক প্রসেসে তারা তো করেনি। যারা প্রকৃত শ্রম দিতে চাইছিলেন তারা তো রাস্তায় বসে রয়েছে। 1200 দিন ধরে এই দাবদাহ গরমে ভয়ঙ্কর লু বইছে, তারা রাস্তায় বসেছিল বা বসে আছে, তারা তো শ্রম দিতে চেয়েছিল। আজকে এসএসসির তরফের যিনি আইনজীবী তিনি একটি মন্তব্য করেন যে যদি পুরো প্যানেল বাতিল হয়ে যায় তাহলে একটা বৃহৎ সংখ্যক টিচার এর অভাব হবে পশ্চিমবাংলায়, কারণ ইতিমধ্যেই কিন্তু অনেক রিক্রুটমেন্ট হয়নি, অনেক পোস্ট খালি আছে। প্রায় 1,25,000 সামথিং টিচার এই মুহূর্তে আছে। 26,000 আরও পুরোটা যদি বাতিল চলে যায় তাহলে সেক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে 9, 10, গ্রুপ ডি, গ্রুপ সি, 11, 12 বিভিন্ন, এমনকি প্রিন্সিপালের ক্ষেত্রেও অনেক সমস্যা হবে, মানে সেখানে অনেক ঘাটতি হবে। তো এই বিষয়টা বিবেচনা করতে কীভাবে দেখছেন, মানে শিক্ষাক্ষেত্রের পরিস্থিতিটা তাহলে কোথায় গিয়ে দাঁড়ালো? এটা এতদিন মনে হয়নি যে ভুয়ো চাকরি প্রার্থীরা যখন চাকরি করছেন
আপনি চিন্তা করে দেখুন তো, আমি খুব মানে দায়িত্বের সঙ্গে বা খুব সহমর্মিতার সঙ্গে একটা প্রশ্ন করতে চাই আপনার দর্শকদের, যে আপনি আপনার বাচ্চাটিকে যখন একটা সরকারি স্কুলে পাঠাবেন, বলুন তো আপনার মনে হবে না যে এই টিচার বা শিক্ষক ইনি যোগ্য চাকরি প্রার্থী তো, নাকি এই ব্যাকডোর দিয়ে ঢোকা, নাকি সাদা খাতা জমা দিয়ে ঢোকা? এই প্রশ্নটা আসবে না মাথায়? অন্তত এটুকু জানবেন যে যারা আছে, যত এখন শিক্ষক কম আছে, কিন্তু এরা প্রকৃত পড়াশোনা জানা শিক্ষক, সাদা খাতা দিয়ে এ করা নয়। পার্থ চ্যাটার্জির ওই যিনি সেলুনে চুল কাটতেন সেরকম শিক্ষক নন। যারা যোগ্য চাকরিপ্রার্থী তারা আছেন। পরবর্তীকালে সরকার যতদিন অবশ্যই কেয়ারটেকার সরকার, আমি যেটাকে কেয়ারটেকার সরকার বলছি, পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টির সরকার এসে সবার আগে এই শিক্ষার ব্যবস্থাকে ঢেলে সাজাবে এবং আমাদের নতুন শিক্ষক নিয়োগ, এবং সেই শিক্ষক নিয়োগটা স্বচ্ছতার সঙ্গে হবে, পুরোপুরি তাদের মেধা তালিকা ভিত্তি করে হবে, এইটুকু কথা দিতে পারি। আর একটা প্রসঙ্গে যাব, সেটা হচ্ছে নির্বাচন চলছে এবং আমরা দেখেছি হাবিবপুরের একটি ঘটনা। সেখানে অনেকেই, যে আমরা বলি না তৃণমূল সবসময় বলে উন্নয়ন হয়েছে, উন্নয়ন হয়েছে, প্রচুর উন্নয়ন, এবং বিভিন্ন প্রকল্পের কথাও বলে। সেখানে কিন্তু উন্নয়ন হয়নি এবং কোনো কিছু উন্নয়ন হয়নি বলেই কিন্তু গ্রামের একদম গরিব নিপীড়িত মহিলারা তারা কিন্তু রাস্তায় বসেছে, কোথায় না বুথের সামনে হাতে প্ল্যাকেট নিয়ে, যে যতক্ষণ না উন্নয়ন হবে আমরা ভোট দেবো না, মানে বয়কট, এবং অনশনে নেমেছেন। এই চিত্র বাংলার মানুষ দেখছে, তাহলে কোথায় উন্নয়ন? এটা তাকে বলুন না, যিনি ওই মঞ্চের এধার থেকে ওধার একটা মাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন পায়চারি করে, বড় বড় কথা বলছেন। তাকে বলুন, তাকে এই ছবিগুলো পাঠান, আপনারা দেখান যে আপনি মুখে বলছেন উন্নয়নের বাতেলা দিচ্ছেন, 99% কাজ হয়ে গেছে, 199% কাজ হয়ে গেছে। আসলে গোল্লা কাজ হয়েছে। কাজটা হয়েছে চুরির কাজ হয়েছে, কয়লা পাচারের কাজ হয়েছে, গরু পাচারের কাজ হয়েছে, সোনা পাচারের কাজ হয়েছে, বালি পাচারের কাজ হয়েছে, শিক্ষা পাচারের কাজ হয়েছে, শিক্ষক পাচারের কাজ হয়েছে। রাস্তায় ঘাটে বাড়িতে মানুষের জন্য কোনো কাজ হয়নি। এটা তাকে বলুন, এটা তার জানা উচিত। শুধুমাত্র আর কত মানুষকে মিথ্যে কথা বলবেন? আমার খারাপ লাগে, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তার বয়স হয়েছে, কিন্তু তিনি অসত্য কথা বলে যাচ্ছেন একের পর এক। তিনি একবার সিএ নিয়ে অসত্য বলছেন, মানুষকে ভুল বোঝাচ্ছেন। কখনো তিনি এই কাজের বিষয়ে ভুল বোঝাচ্ছেন, কখনো তিনি বলছেন ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে এলে কত ভয়ঙ্কর হবে। আমি অনুরোধ করছি, খুব দূরে যেতে হবে না, আসাম আমাদের পাশের রাজ্য, গিয়ে দেখুন। উত্তরপ্রদেশ তো ভুলে যান, উত্তরপ্রদেশে এই যোগী আদিত্যনাথ বা ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে কতগুলো শিল্প এসছে দেখুন। করোনার সময় চায়না থেকে আইফোনের ফ্যাক্টরি উত্তরপ্রদেশে এসছে, ভারতবর্ষে এসছে। যখন কর্ণাটকে ভারতীয় জনতা পার্টির সরকার ছিল তখন তারা ডিল করে গেছিলেন, সেখানে গাড়ির থেকে শুরু করে বিভিন্ন রকম মোবাইল অ্যাসেম্বলিং সব কারখানা। এখন ভারত হচ্ছে দ্বিতীয় সারা বিশ্বে। আর বাংলা কি পাচ্ছে? বাংলা পাচ্ছে বোম, বাংলা পাচ্ছে বারুদ, বাংলা পাচ্ছে বিস্ফোরণ। আমাদের কি এটাই প্রাপ্য? আজও বাঙালির গর্ব করি আমরা। আজও মুর্শিদাবাদে বোম, গতকাল একটা বাচ্চা মারা গেল, একটা বাচ্চার মৃত্যু হচ্ছে। আপনি চিন্তা করে দেখছেন? মমতা ব্যানার্জি, তার কোনো দুঃখ নেই, শোক নেই, সন্তাপ নেই, তার কোনো কষ্ট নেই। তিনি গেছেন একবারও? এটা যদি উত্তরপ্রদেশ হতো বা কোনো বিজেপি শাসিত রাজ্য হতো, তখন দেখতেন ফ্যাক্ট ফাইন্ডিং টিম কি সুন্দর, তারা উসেইন বোল্টের গতিতে ছুটে ছুটে চলে যেতেন। আজকে তারা কোথায় গেলেন? তাদের এই শামুকের গতিও নয়, ন্যূনতম চোখের চামড়া থাকলে, লজ্জা থাকলে অন্তত উনি এটা নিয়ে একটা সহানুভূতির বা একটা সহমর্মিতার কথা বলতেন। উনি জানেন যে বোমা যারা তৈরি করেছে তারা সব দুষ্টু মিষ্টি ভাইরা, তাই উনি কিছু বলতে পারছেন না এখানে। কি আর রাজ্যপাল কিন্তু রাজ্যে ফিরলেন কেরালা থেকে, এবং তিনি ফিরেই কিন্তু সরাসরি বলেছেন নির্বাচন চলুক যাই হোক, রাজ্যে নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিদিগিরি বরদাস্ত করব না। এবং আমরা দেখেছি সম্প্রতি যেভাবে রাজ্যপালকে কালিমালিপ্ত করা হয়েছে, যা যা ঘটনা সামনে এসছে, যা যা অভিযোগ তাকে দেওয়া হয়েছে, এই পুরো বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, রাজ্যপালকে নিয়ে কোনো মন্তব্য আমি করব না, কারণ উনি সাংবিধানিক প্রধান। ওনার বিষয় যা বলার উনি নিজে বলছেন। আমি একটু রাজনৈতিক কর্মী, একটু রাজনৈতিক দলের কর্মী। রাজ্যপালের বিষয়ে কথা বলার ধৃষ্টতা আমার নেই, ক্ষমা করব।
একদমই একটা বিষয় যে বাংলার রাজনীতিতে রাজ্যপালের যিনি প্রধান, মানে এই ধরনের একটা আচরণ বা এক্স্যাক্টলি, এবং এই ধরনের একটা পরিস্থিতি রাজ্যপালকে মানে বাংলার বুকে বসে সম্মুখীন হতে হচ্ছে। এর আগে বাংলার ইতিহাসে রাজ্যপালকে নিয়ে বা ওই পদটাকে নিয়ে এই ধরনের কালিমালিপ্ত এর আগে বাংলার ইতিহাসে কোনোদিন হয়েছে বলে মনে হয় না। এই বিষয়টাকে কিভাবে পর্যবেক্ষণ করছে? আমি বললাম, আমি রাজ্যপালকে নিয়ে কিছুই বলার আমার ধৃষ্টতা নেই। উনি ওনার যা বক্তব্য, ওনার যেটা মনে হয়েছে, দেখুন যেই দলের কাছে উনি হাতে খড়ি শিখেছেন, বাংলার হরফ জেনেছেন, সেই দলের কাছে সম্পর্কে যা বক্তব্য সেটা উনি সমাজ মাধ্যমে দিয়ে দিয়েছেন, সংবাদ মাধ্যমকেও বলেছেন। তাই আমার এটা বলার, একটা রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমার এটা এই বিষয়ে কোনো মন্তব্য করার ধৃষ্টতা নেই। মাফ করবেন। একদম শেষ প্রশ্নে যাব। আমরা মোদিজির গ্যারেন্টি দেখেছি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার মোদির গ্যারেন্টি বলে তিনি মঞ্চে উঠেও স্লোগান দেন যে মোদির গ্যারেন্টি কি না ভাওতাবাজি, এবং তৃণমূলের তরফ থেকেও ইশতেহার দিয়ে একাধিক গ্যারেন্টির কথা বলা হয়েছে, যেটা দিদির শপথ বলা হচ্ছে। কীভাবে দেখছো বিষয়টাকে? সেখানেও কিন্তু বলেছে যে উজালা গ্যাস যদি কেন্দ্র সরকার না দেয় তাহলে রাজ্য সরকার দেবে, আবাস যোজনার টাকা দেবে, বিভিন্ন টাকা তারাই দেবে, রাজ্য সরকারকে মানে কেন্দ্র সরকারকে দরকার নেই। চমৎকার, তাহলে টাকা দিচ্ছে না বলবেন না। যদি রাজ্য সরকার স্বয়ংসম্পূর্ণ একটা রাজ্য হতে পারে বা রাজ্য হতে চায়, ভালো জিনিস তো। আমি তো বলছি এইগুলো সঙ্গে সঙ্গে আর তাহলে পরেরটা বলবেন না যে টাকা দিচ্ছে না, দরকার কি? আপনি তো সব পারেন। এই রাজ্যে তো 99% কাজ হয়ে যায়। দেখুন, রাকেশ রোশন চাঁদে চলে যায়, রবীন্দ্রনাথ মহাত্মা গান্ধীকে ফলের রস খাওয়াতে পারেন, এই রাজ্যে 1,500 কেজি বাচ্চা হতে পারে, উন্নয়নের ভেসে যাচ্ছে রাজ্য যখন, তখন এগুলোও হচ্ছে। করুক না, ভালো তো। আমি তো পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমি শুভেচ্ছা জানাচ্ছি। খালি প্লিজ অনুরোধ করছি, টাকা দেবেন না, তাহলে এই গানটা গাইবেন না, লজ্জা করবে। অসংখ্য ধন্যবাদ কেয়া, অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছিলেন।